আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি মোহাম্মদ জুবায়ের হাসান ফুয়াদ, অধ্যয়নরত আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে। তো আমি আজকে আলোচনা করব আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের একটা বড় একটা পার্ট, যার নাম হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের আমরা জানি দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং আরেকটি হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমাদের ইন্টিগ্রেশন পড়ার পূর্বে অবশ্যই ডিফারেন্সিয়েশনটি পড়া থাকতে হবে। আমি মূলত আলোচনা করব ইন্টিগ্রেশনের দুইটি মৌলিক বিষয় নিয়ে। আমাদের যে আলোচনার বিষয় সেটি আমি অলরেডি এখানে লিখে রেখেছি। তো ইন্টিগ্রেশন, যার অর্থ হচ্ছে যোগজীকরণ। তো ইন্টিগ্রেশনে আমরা অনেক সময় বিভিন্ন সূত্র ব্যবহার করে থাকি, যেমন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম আমরা সূত্র ব্যবহার করে থাকি। তো এর সূত্রটির যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটি হচ্ছে এই সূত্রের ফলাফল। আমরা আরও দেখি যে ধরো ইন্টিগ্রেশন অফ cos x dx, এর উত্তর হবে sin x প্লাস সি। তো এরকম বিভিন্ন সূত্র আমরা ইন্টিগ্রেশনে ব্যবহার করে থাকি। তো এরকম সকল সূত্র শেষে আমরা একটি করে সি ব্যবহার করছি। কিন্তু ডিফারেন্সিয়েশনে আমরা কিন্তু এইসব সিগুলো ব্যবহার করছিলাম না। ইন্টিগ্রেশনে এসে আমরা সকল সূত্রের শেষে, এবং আমরা দেখতে পারি যে ইন্টিগ্রেশনের যে সকল ম্যাথ রয়েছে সকল ম্যাথের শেষে একটি করে আমরা সি যোগ করছি। তো এই সিকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো আজকে যে আমি আলোচনা করব তার একটি মেজর টপিক হচ্ছে যে হোয়াট ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আমি আজকে চেষ্টা করব যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিকে বোঝানোর। তো আরেকটি আমি যেটি নিয়ে আলোচনা করব যে হোয়াই উই লার্ন ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা কেন ইন্টিগ্রেশনটি শিখব, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনটি কেন প্রয়োজন বা কখন আমরা ইন্টিগ্রেশনটি আবিষ্কার করা হয়েছে। তো আমরা কিন্তু দেখি ইদানিং যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এগুলো নিয়ে বিভিন্ন আমরা মিম কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা দেখতে পারি, যে একটি করে ফটো দেখি যেখানে আমাদের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এগুলোর পুরো সূত্রটি লেখা থাকে এবং সেখানে বলা থাকে যে এগুলো আমরা কোথায় ইউজ করব। মানে এরকম থাকে যে আমরা ভবিষ্যতে কোন চাউল কিনতে গিয়ে এইসব সূত্রগুলো ব্যবহার করে থাকব। তো আজকে আমি চেষ্টা করব যে হোয়াই উই লার্ন ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন শেখার প্রয়োজনীয়তা, অর্থাৎ ওই সকল সূত্র আমরা কোন জায়গায় গিয়ে কাজে লাগাতে পারবো, এটি আমি আজকে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করা যাক। তো প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তো তার আগে চলো আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই দুটির পরিচয়টি আরেকবার করে জেনে নিই। এটিও মুছে দিই আমি। আমরা পূর্বে পড়ে এসেছি, অর্থাৎ যে আমাদের যে ইন্টিগ্রেশনটি আছে এটি পড়ার পূর্বে আমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশন সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের ধারণা ছাড়া আমরা কিন্তু ইন্টিগ্রেশন মূলত কিছুই বুঝতে পারবো না। তো ডিফারেন্সিয়েশন অর্থ হচ্ছে ভাঙা। ডিফারেন্সিয়েশন অর্থ হচ্ছে ভাঙা। এবং আমরা এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে গড়া। ডিফারেন্সিয়েশন অর্থ হচ্ছে ভাঙা এবং ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে গড়া। তাহলে আমরা কিন্তু এটিকে বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন।
আমরা কিন্তু এই দুটির অর্থ দেখে আমরা কিন্তু বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ এ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইন্টিগ্রেশনটি হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া। তাহলে চলো সামনে দেখা যাক। এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন মনে রাখার জন্য আমি ছোট একটি তোমাদেরকে ট্রিক বলছি, যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের ফেসবুকে যখন অত্যাধিক ফ্রেন্ড হয়ে যায়, যখন অনেক ফ্রেন্ড হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের যে ফ্রেন্ড সেকশন আছে সেখানে গিয়ে আমরা আমাদের অনেক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিই বা ব্লক করে দিই। তো আমরা সেটিকে আমরা বলতে পারি যে আমরা যে আনফ্রেন্ড করে দিই সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং আমরা অনেক সময় আমরা বিভিন্ন আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আমরা সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি, অর্থাৎ আমাদের ফ্রেন্ডদের আমরা যুক্ত করি। তো আমরা সেটিকে বলতে পারি সেটি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে আমরা এই উদাহরণের মাধ্যমে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের পরিচয় সম্পর্কে সহজেই মনে রাখতে পারি। তো চলো এখন আমাদের যে মূল আলোচনা, তো আমরা সেটি দেখব যে হোয়াট ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তো আমরা ডিফারেন্সিয়েশনে পড়ে এসেছি যে ডি বাই ডিএক্স, তো এটি হচ্ছে আমাদের একটি অপারেটর, এবং এখানে আমরা এখানে আমি রাখলাম এক্স স্কোয়ারকে। তো আমাদের এটি দ্বারা বোঝানো হয়েছে যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ডি দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং এই ডিফারেন্সিয়েশনটি করতে হবে এই যে এখানে এক্স রয়েছে ডিএক্স, এটি দ্বারা বোঝানো হয়েছে যে এই এক্স স্কোয়ারকে ডিএক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে আমরা জানি এটি হচ্ছে n টু দি পাওয়ার x এর ফর্মুলা। তাহলে আমরা এখানে পাবো যেটি 2x। তো আমরা যদি ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার করি তাহলে আমরা পাবো 2x। তো চলো পরবর্তীতে আরেকটি দেখা যাক, ডি ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ধরো এখানে 2 ছিল। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 2কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা উত্তরটি পাবো হচ্ছে 2x। তো এখানে দেখো যে এখানে আমরা 2x পেলাম, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে শিখে এসেছি যে আমাদের যদি কোনো ধ্রুব রাশি থাকে, অর্থাৎ এখানে 2 আছে, 2 হলো ধ্রুবক, এই ধ্রুবককে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এখানে আমরা শূন্য পাবো, তো আমরা এই শূন্যটাকে এখানে লিখছি না। তো চলো পরবর্তীতে আরেকটা দেখি আমরা, যে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ধরো এখানে 4 দিলাম, তাও কিন্তু আমরা এখানে উত্তরটি পাবো সেটি হচ্ছে 2x, অর্থাৎ এখানে কিন্তু আবার যে 4টি আছে সেটি কিন্তু ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কিন্তু শূন্য হয়ে যাবে। তো পরবর্তীতে আবার আরেকটা দেখি আমরা, যে ডিডিএক্স ধরো এখানে এক্স স্কোয়ার প্লাস 7 ছিল, এখানেও কিন্তু আমরা যে উত্তরটি পাবো সেটিও কিন্তু আমাদের এখানে 2xই হবে। এখানেও 7টি কিন্তু একটি ধ্রুবক, তাহলে কিন্তু এই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ শূন্য লেখাও যা কথা না লেখাও কিন্তু একই কথা। তাহলে কিন্তু আমরা এখানে শুধু 2x পাবো। তো আমরা একটু আগে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সংজ্ঞা থেকে পেয়েছি যে ইন্টিগ্রেশন এটি হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো যে প্রক্রিয়া। তাহলে আমরা এখানে দেখেছি যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়েছে 2x, আবার দেখেছি যে এক্স স্কোয়ার প্লাস 2 এর ডিফারেন্সিয়েশন হয়েছে 2x, আবার দেখেছি এক্স স্কোয়ার প্লাস 4 এটার ডিফারেন্সিয়েশনও 2x হয়েছে, সেভাবেই এক্স স্কোয়ার প্লাস 7 এটার ডিফারেন্সিয়েশনও কিন্তু 2x হয়েছে। তাহলে এখন যদি আমরা দেখি যে আমরা যেটি পেয়েছি যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটি দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যেখানে 2xটি পেয়েছি আবার এখানেও আমরা 2x পেয়েছি, অর্থাৎ এই 2xকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এই এক্স স্কোয়ারকে পাবো,
আবার এই 2x-কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কিন্তু x স্কোয়ার প্লাস 2k পাবো। আবার যখন 2x-কে ইন্টিগ্রেশন করব তখন কিন্তু x স্কোয়ার প্লাস 4 পেয়ে যাব। অর্থাৎ আমরা এই যে ডিফারেন্সিয়েশনের ফল এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পুনরায় আমরা যেটিকে ডিফারেন্সিয়েশন করেছি সেটি পেয়ে যাব। অর্থাৎ আমরা ddx অফ এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এক্স স্কোয়ারকে ভাঙলাম, ভেঙে আমরা পেলাম 2x। আবার ddx অফ এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এক্স স্কোয়ার প্লাস 2কে ভাঙলাম, আমরা পেলাম হলো 2x। আবার যদি আমরা এই 2x-কে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ আমরা যদি গড়ি, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2। আবার দেখি আমরা ddx অফ এক্স স্কোয়ার প্লাস 4, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস 4কে ভাঙলাম, ভেঙে পেলাম হচ্ছে 2x। আবার যদি আমরা 2x-কে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ 2x-কে যদি আমরা গড়ি, তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 4। তো চলো এখন আমরা এটি দেখব। তো এটি ছিল আমাদের ডিফারেন্সিয়েশন লেখার প্রক্রিয়া, যে এক্স স্কোয়ার থাকবে যার সাপেক্ষে সে নিচে থাকবে এবং পাশে ডি থাকবে, এই ডি দ্বারা বোঝানো হবে যে ডিফারেন্সিয়েশন। আর আমরা ইন্টিগ্রেশনে দেখব যে এটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, এবং আমরা ডিফারেন্সিয়েশন করব 2x-কে ডিফারেন্সিয়েশন করব আমরা কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমাদের এখানে হবে dx, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 2x dx। আমরা কিন্তু এখান থেকে পাই যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যদি 2x-কে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এখানে x স্কোয়ার। তো আমরা প্রথমটি থেকে পেলাম যে 2x-কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি হলো x স্কোয়ার। তো পরবর্তীতে চলো দেখি, এখানে আবার 2x আছে, তো আমরা এখানে ইন্টিগ্রেশন অফ 2x dx। এখানে দেখো, এখানে ছিল x স্কোয়ার প্লাস 2, অর্থাৎ আমরা এটাকে গড়ব এবং যেটাকে ভাঙছিলাম আমরা সেটা আবার ফিরে পাবো। তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে x স্কোয়ার প্লাস 2। এরপরে চলো এটিকে দেখা যাক, ইন্টিগ্রেশন অফ 2x dx। এখানে আমরা যেটি পাবো যে আমরা এটিকে ভেঙেছিলাম, ভেঙে পেয়েছিলাম 2x, আবার এই 2x-কে আমরা ইন্টিগ্রেশন করব, আমরা পেয়ে যাব x স্কোয়ার প্লাস 4, x স্কোয়ার প্লাস 4। আবার আমরা যদি এটিকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ 2x dx x স্কোয়ার প্লাস 7। তো আমরা দেখছি যে 2x-এর ডিফারেন্সিয়েশন একবার পেয়েছি x স্কোয়ার, আবার পেলাম x স্কোয়ার প্লাস 2, আবার পাচ্ছি x স্কোয়ার প্লাস 4, আবার পাচ্ছি x স্কোয়ার প্লাস 7। এখানে কিন্তু আমরা 2x-এরই ডিফারেন্স ইন্টিগ্রেশন দেখছি আমরা, যে x স্কোয়ারের পরে এখানে কিন্তু ধরো এখানে শূন্য আছে, এবং এখানে x স্কোয়ার প্লাস 2, এখানে x স্কোয়ার প্লাস 4, এখানে x স্কোয়ার প্লাস 7। এখানে কিন্তু প্রত্যেকটির শেষে একটি করে ধ্রুব রাশি, একটি করে ধ্রুব সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 0, 2, 4, 7। এমন যদি আরও চলতে থাকতো তাহলে এমন ধ্রুব রাশি আমরা পরবর্তীতে আরও দেখতে পেতাম। তো আমরা এখন এখানে লিখতে পারি, আমরা এখানে একটি জিনিস খেয়াল করি যে এখানে x স্কোয়ারের পরে যে সংখ্যাটি আসছে সেটি কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি d বাই dx x স্কোয়ার প্লাস, ধরো এখানে c একটা আমাদের সংখ্যা ছিল, তাহলে কিন্তু আমরা এটার ডিফারেন্সিয়েশন করলে পাবো 2x, আর আমরা জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা শূন্য পেয়ে যাচ্ছি। এই শূন্য লেখাও যা কথা, না লেখাও কিন্তু সেম কথা। এবং এখানে আমরা দেখব যে x স্কোয়ার প্লাস c এর ডিফারেন্সিয়েশন পাচ্ছি আমরা 2x। তাহলে এখানে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি 2x-কে 2x dx, তাহলে কিন্তু আমরা এখানে x স্কোয়ার প্লাস c-কে আমরা ভেঙেছিলাম, ভেঙে পেয়েছি হচ্ছে 2x। এখন আমরা এই 2x-কে গড়ব, অর্থাৎ ইন্টিগ্রেশন করব, আমরা ফিরে পাবো হচ্ছে x স্কোয়ার প্লাস c। তো এখানে কিন্তু আমরা এই c-টা ফিরে পেলাম, এই c। তো এখন দেখো যে এই যে আমরা x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে 2x পেয়েছি, আবার x স্কোয়ার প্লাস 2-কে ডিফারেন্সিয়েশন করে আবার 2x পেয়েছি। এখানে আমরা 2x-কে ডিফারেন্সিয়েশন করে x স্কোয়ার পেয়েছি, আমরা এখানে 2x-কে ইন্টিগ্রেশন করে x স্কোয়ার পেয়েছি। ধরো এখানে ধ্রুবক হিসেবে শূন্য ছিল এবং এখানেও একটি শূন্য ছিল। আবার এখন 2x-কে ইন্টিগ্রেশন করে x স্কোয়ার প্লাস 2 পেয়েছি, কিন্তু এখন এখানে আমরা দেখেছি যে x স্কোয়ার প্লাস 2, অর্থাৎ আমরা যখন 2-কে ডিফারেন্সিয়েশন করেছি তখন কিন্তু আমরা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন এখানে
শূন্য পেয়েছি। আবার এখানেও কিন্তু ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য পেয়েছি, এভাবে কিন্তু আমরা শূন্য করে পেয়েছি। কিন্তু এখানে যদি আমরা এখন যেমন এই 2x এর ইন্টিগ্রেশন করে আমরা এক্স স্কোয়ার পেয়েছি শুধু, আবার 2x-কে ইন্টিগ্রেশন করে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 পেয়েছি, তো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারবো না যে 2x এর ইন্টিগ্রেশন করে আমরা এক্স স্কোয়ার পেয়েছি, আবার এখানেও কিন্তু 2x-কে ইন্টিগ্রেশন করে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 পেয়েছি। আমরা যদি এখন বলি যে এখানে 2x এর ইন্টিগ্রেশনের ফল কি হবে এবং 2x এর ইন্টিগ্রেশনের ফল কি হবে, তো এই প্রশ্নটি আমাদের কোনো একটি পরীক্ষায় করা হয়েছে, যেটিতে বলা হয়েছে এখানে অপশন আছে যে এক্স স্কোয়ার প্লাস 2 এবং এক্স স্কোয়ার প্লাস ধ্রুবক রয়েছে। তো তোমার এক বন্ধু উত্তর দিয়েছে যে 2x এর ইন্টিগ্রেশনের ফল হচ্ছে এক্স স্কোয়ার, এবং অন্য এক বন্ধু উত্তর দিয়েছে যে 2x এর ইন্টিগ্রেশনের উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। তো এখানে কিন্তু আসলে উত্তরে কিন্তু আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মূলত একটি জিরো ছিল, কিন্তু এই জিরোটি দেওয়াও যা কথা, না দেওয়াও কিন্তু সেম কথা। তো এখানে কিন্তু আমরা উত্তরের পার্থক্য খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে যে কোনটি আসলে সঠিক উত্তর হয়েছে। তো এখানে কিন্তু আমরা 2x এরই কিন্তু বিভিন্ন উত্তর পাচ্ছি। তো এখানে কিন্তু ধ্রুবকের মানগুলো ক্রমশ পরিবর্তন হচ্ছে। এখন যদি আমরা এই ধ্রুবককে যদি আমরা একবারেই বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে এখানে যে আমরা যে পড়েছিলাম যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের বিপরীত প্রক্রিয়া, তাহলে এখানে আমরা একটি জিনিস পাচ্ছি, এটিকে এই যে ছিল আমাদের ডিফারেন্সিয়েশন, এটিকে ভাঙার পর আমরা যেটি পাচ্ছি, তো সেটিকে আমরা আবার ইন্টিগ্রেশন করছি, সেটিকে আমরা আবার গড়ার পর আমরা এটি পাচ্ছি। তো গড়ার পরে আমরা যেটি পাচ্ছি, এখান থেকে যদি আমরা একটি ধ্রুবক পদের মান বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমাদের বিভিন্ন মান বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যেমন রয়েছে 2 বাদ পড়ার সম্ভাবনা আছে, আবার রয়েছে 4, এরকম বিভিন্ন মান আমাদের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এইসব মানকে বাদ না দিয়ে এইসব মানকে এগুলোর ভিতরে রাখার জন্য আমরা যে কোনো একটি ধ্রুবক, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস সি, এখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক। তো আমরা এই জন্য এই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিকে ব্যবহার করছি। তো চলো, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিকে কেন ব্যবহার করা হয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো চলো আমরা এখন দেখব এই ইন্টিগ্রাল কনস্ট্যান্টের সি, এটিরই আরেকটি ফর্মুলা। এখন দেখো যে ধরো এই জিনিসটাকে আমি আরেকটু ক্লিয়ার করছি, যে আমাদের একটি রাশি ছিল যে ক্যাপিটাল এফ অফ এক্স। তো আমাদের এই ক্যাপিটাল এফ অফ এক্সকে এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ক্যাপিটাল এফ অফ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা যেটি পাবো যে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স। তো ধরো এটিকে আমরা ডিফারেন্সিয়েশন করে পেলাম, এখানে আমাদের ধরো এটিকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, ডিফারেন্সিয়েশন করে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে স্মল এফ অফ এক্স। এটিকে আমরা ধরে নিচ্ছি যে আমরা যদি এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো এফ অফ এক্স। এখন আমরা যেটি পড়েছি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। তো আমরা এখন এই এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স, এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা অবশ্যই এটিকে আবার ফিরে পাবো। তাহলে চলো এখন আমরা এই এফ অফ এক্স, স্মল এফ অফ এক্সকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স কার সাপেক্ষে করব? ডিএক্স এর সাপেক্ষে। ডিএক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পুনরায় এফ অফ এক্সকে ফিরে পাচ্ছি। তো এফ অফ এক্সকে ফিরে পাওয়ার পর আমাদের অবশ্যই এখানে একটি এফ অফ এক্স প্লাস সিকে রাখতে হবে। এই সিটাই হচ্ছে আমাদের যে ইন্টিগ্রাল, এই সিটি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এখানে ধরো আমাদের এফ অফ এক্স ছিল এফ অফ এক্স প্লাস 5 ছিল, এখানে কিন্তু এই 5টা বাদ যেত। এখানে ধরো 5 না থেকে এখানে ধরো আমাদের 5টি না থেকে এখানে 5-এর পরিবর্তে অন্য যে কোনো একটি সংখ্যা থাকতে পারতো। তো এখানে বলতে পারো যে এখানে কি এফ অফ এক্স প্লাস সি সবসময় কি প্লাস সি বসবে, অর্থাৎ এখানে কি ঋণাত্মক কোনো সংখ্যা বসতে পারে না? অবশ্যই এখানে ঋণাত্মক সংখ্যা বসতে পারে, কিন্তু আমরা সবসময় সি, অর্থাৎ আমরা সবসময়
কনস্ট্যান্ট কোনো রাশির মানের আগে সবসময় প্লাস দিয়ে ব্যবহার করে আসি। এবং যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এই সি এর ভেতর এর মানটাকে আমরা মাইনাসে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এটি ঠিকই পরে মাইনাস হয়ে যেত। তো এখন চলো আমরা সামনে আগাই। আশা করি সবাই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিটি বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তো এখন আমি যে প্রথমে বলেছিলাম যে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি এবং অন্যটি হচ্ছে যে হোয়াই উই লার্ন ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা কেন ইন্টিগ্রেশন শিখব। তো আমরা কেন ইন্টিগ্রেশনটি শিখব এই আলোচনাটি আমি এখন শুরু করতে যাচ্ছি। আমরা মূলত ইন্টিগ্রেশনের মানে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজনীয়তাটা শুরু হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে। তো প্রথমে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়েছি আমাদের যে সরল যে পরিমাপগুলো আছে সেগুলো কিন্তু আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পেরেছি। তো চলো আমরা শুরু করি যে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজনীয়তা হয়েছিল ক্ষেত্রফল নির্ণয় করতে। তো এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া নির্ণয় করতে গিয়ে আমাদের প্রথমত ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়েছিল। তো আমাদের দু ধরনের এরিয়া রয়েছে, একটি হচ্ছে রেগুলার শেপের এরিয়া, রেগুলার শেপ, এবং আরেকটি পার্ট হচ্ছে যে ইরেগুলার শেপ। এই দুটি আমাদের শেপ রয়েছে, এই দুটি শেপের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো চলো রেগুলার শেপ অর্থাৎ আমরা দেখতে পারি যে ধরো চতুর্ভুজ, তারপর আমাদের রয়েছে আয়ত, তারপর রয়েছে হলো ধরো রম্বস, বর্গ, তারপর ধরো বৃত্ত, আমরা পড়েছি সিলিন্ডার, আমরা পড়েছি কনক, তারপর পড়েছি ত্রিভুজ। এরকম বিভিন্ন শেপের আমরা ক্ষেত্রফল কিন্তু আমরা সহজে আমাদের যে সূত্রগুলো আমরা শিখে এসেছি সেই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এই সকল ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পেরেছি। তো ইরেগুলার শেপে আমরা দেখব যে এরকম কোনো শেপ থাকতে পারে, আবার এরকম কোনো শেপ থাকতে পারে, আবার ধরো যে কোনো দেশের কোনো এক মানচিত্র হতে পারে, এরকম বিভিন্ন শেপ আমাদের থাকতে পারে ইরেগুলার শেপে। তো আমরা কিন্তু রেগুলার শেপে সহজেই কিন্তু এইসব ক্ষেত্রফলগুলো, এইসব যে সূত্রগুলো আছে যেমন বৃত্ত পাই আর স্কোয়ার, এরকম আরও ত্রিভুজ হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তারপর আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরকম বিভিন্ন সূত্র দিয়ে আমরা এইসব যে ক্ষেত্রগুলো আছে এই সকল ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারছিলাম। কিন্তু আমরা এই যে এরকম যে শেপগুলো পাচ্ছিলাম এই সব শেপ কিন্তু আমরা কোনো ক্ষেত্রফল দিয়ে নির্ণয় করতে পারছিলাম না। তো এই সব ক্ষেত্রফল নির্ণয় করার জন্যই আমাদের মূলত ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়েছে। তো চলো জিনিসটাকে আরও ডিপভাবে আমরা বুঝি। আমরা দেখব এখন ইরেগুলার শেপের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমেই ইরেগুলার শেপ আঁকার জন্য আগে আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি। তো ধরো এখানে আমাদের একটি, ধরো এই রশ্মিটি হচ্ছে, ধরো এই রেখাটি এফ অফ এক্স, ধরো এটি হচ্ছে এফ অফ এক্স, একটি রেখা এখানে, একটি বক্ররেখা এখানে আছে। তো এই বক্ররেখা থেকে এখন বলা হয়েছে যে ধরো এখানে একটি বিন্দু আছে x1 বিন্দু এবং এখানে একটি বিন্দু আছে যেটি হচ্ছে x2 বিন্দু। তো এখন এই রেখা থেকে x1 বিন্দুতে একটি
x1 বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো এবং এখান থেকে x2 বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হয়েছে। তো এখন আমাদের বলা হয়েছে যে এই x1 থেকে x2 f অফ x এর সাথে যে ক্ষেত্রটি পাওয়া গেছে সেই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে এখানে যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রটি কিন্তু আমরা যে কোনো সূত্র দিয়ে কিন্তু এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো না। তো এই ক্ষেত্রটি নির্ণয় করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। আমাদের অবশ্যই ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। তো চলো এখন আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমত এই যে আমাদের ক্ষেত্রটি ছিল এই ক্ষেত্রটিকে আমরা ছোট একটি পোর্শনে আমরা ভাগ করব। ছোট ছোট পোর্শনে আমরা এই ক্ষেত্রটিকে ভাগ করব। এরপর এই ক্ষেত্রটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তো চলো ধরো এখন এই ক্ষেত্রটি একটি ক্ষুদ্র একটি অংশ কেটে নিলাম। এই ক্ষেত্রটি আমরা খুবই একটি ক্ষুদ্র অংশ কেটে নিলাম। তো ধরো এখানে ছিল y1 বিন্দু, এখানে ছিল x1 বিন্দু এবং এর যে মধ্যবর্তী যে ক্ষেত্রটি ছিল সেটি ছিল আমাদের a1। তো এবং এই মাঝখানে যে অংশটি আমরা কেটে নিলাম এটির প্রস্থ ছিল হলো dx পরিমাণ ক্ষুদ্র একটি পোর্শন আমরা এই ক্ষেত্রটি থেকে আমরা কেটে নিয়েছি। তো আমরা যদি এখন নির্ণয় করতে চাই, ধর এই dx পরিমাণ যে আমরা ক্ষেত্রটি কেটে নিলাম সেটিকে আমরা যদি বাইরে এনে দেখি, এই dx কিন্তু আসলে মূলত অনেক ক্ষুদ্র একটি পরিমাপ। এখন এই যে আমরা এখানে যে দেখছি যে dx পরিমাণ আমরা কেটেছি, তাহলে কিন্তু এই যে উপরে এটি যে আছে এটি কিন্তু মূলত সরল রেখার মতো দেখাবে। এটি কিন্তু আসলে সরল রেখার মতো দেখাবে। আমরা যখন একটি বক্ররেখা থেকে অনেক ক্ষুদ্র একটি অংশ কেটে নিই সেই অংশটি কিন্তু আমাদের সরল রেখা হয়ে যায়। যেমন ধরো এই যে আমরা পৃথিবীতে বাস করছি, আমাদের পৃথিবী কিন্তু গোলাকার, কিন্তু আমরা যখন পৃথিবীটাকে সোজা দেখি, মানে পৃথিবী থেকে দাঁড়িয়ে থেকে আমরা যখন পৃথিবী দেখি, পৃথিবী কিন্তু একটি সমতল দেখা যায়। যেমন আমরা এখান থেকে ধরো এখানে একটি বৃত্ত ছিল, এই বৃত্ত থেকে আমরা ছোট একটি পোর্শন আমরা কেটে নিলাম, তাহলে এই পোর্শনটা কিন্তু আমাদের একটি সরল রেখার মতো দেখাবে। তাহলে এটিও কিন্তু একটি সরল রেখার মতো দেখাবে। তাহলে এই যে শেপটি আসবে সেটি মূলত হবে এরকম একটি শেপ। সেই শেপটি মূলত এরকম একটি শেপ হবে। তো ধরো এই শেপটি হচ্ছে, তো এখানে নাইকে পাশে, তো আমরা এখানে যে ছোট একটি পোর্শন কেটে নিলাম, তো ধরো এই পোর্শনটি এরকম একটি পোর্শন আমরা পেলাম। এটিকে আমি ধরো তোমাদের এখানে জুম করে দেখাচ্ছি, এই পোর্শনটিকে আমি জুম করে দেখাচ্ছি। তো এখানে ছিল আমাদের dx, ধরো এটির ক্ষেত্রফল হচ্ছে a, এই যে আমরা লিখেছি a1, ধরো এটির ক্ষেত্রফল ছিল a1। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে এই পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো এরকম আমরা আরো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শন আমরা এখান থেকে কেটে নিব। এখান থেকে আমরা কেটে নিচ্ছি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পোর্শন আমরা এখান থেকে কেটে নিলাম। এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই পোর্শনগুলো অবশ্যই সবসময় dx পরিমাণ আমাদের কেটে নিতে হবে। অবশ্যই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনগুলো dx পরিমাণ কেটে নিতে হবে। এবং আমরা এটির প্রথমটির ক্ষেত্রফল ধরো a1 ধরেছিলাম, পরেরটির ক্ষেত্রফল হবে a2, পরেরটির ক্ষেত্রফল হবে a3, a4, a5, এরকম করে ধরো আরও অসংখ্য an পরিমাণ আমরা এখানে গিয়েছি। an সংখ্যক আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শন আমরা এই যে ক্ষেত্রটি ছিল এখান থেকে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা এইসব ক্ষেত্রফলগুলো আমরা যোগ করব। তো এখানে যে আমাদের a1 ছিল, ধরো a1 এর ক্ষেত্রফল ছিল a1 y1 dx পরিমাণ আমরা কেটে নিয়েছি। এখানে আমরা ধরো
ডিএক্স হচ্ছে এটির প্রস্থ এবং ওয়াই ওয়ানটি হচ্ছে এটির দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে আমরা যে উচ্চতাটি পেয়েছি এটি হচ্ছে এর দৈর্ঘ্য এবং ডিএক্স হচ্ছে এর প্রস্থ। তো আমরা এখানে এটি মুছে দিচ্ছি। তো ওয়াই1 ডিএক্স, এরকম যদি আমরা এখানে a2কে নিই, a2 নিলে আমরা পাবো হচ্ছে y2 ডিএক্স। আমরা যদি a3 নেই তাহলে আমরা পাবো y3 ডিএক্স। a4 নেই তাহলে আমরা পাবো y4 ডিএক্স। এখানে কিন্তু ডিএক্স এর মান কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ ডিএক্স সবসময় সমান একটি পরিমাপ। আমরা যদি এখানে a5 নেই তাহলে আমরা পাবো y⁵ ডিএক্স। এরকম যদি আমরা আরও অসংখ্য যেতে থাকি তাহলে আমরা কিন্তু এখানে পাবো যে an সমান yn ডিএক্স, অর্থাৎ এখানে nতম পোর্শনে আমরা পাবো yn ডিএক্স। তাহলে এখন আমাদের এই পুরোটার ক্ষেত্রফল, আমরা এই পুরোটার যে পোর্শন আমরা কেটে নিয়েছি, ছোট ছোট পোর্শন করে আমরা ভাগ করেছি, অসংখ্য পোর্শন আমরা পেয়েছি। তাহলে এই পোর্শনগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু এই পুরো অংশটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এখন দেখো আমি চেষ্টা করব এগুলো সব যোগ করার। তাহলে এখানে ধরো a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 এরকম ধরো a⁴n পর্যন্ত আমরা চলে গিয়েছি। তো এখন দেখো যে a1 আমরা কি পেয়েছি, যে y1 dx, a2 পেয়েছি আমরা y2 dx, a3 পেয়েছি y3 dx, a4 পেয়েছি y4 dx, a5 পেয়েছি y5 dx। এরকম যেতে যেতে আমরা পাবো yn dx। তো আমরা পেলাম এই যে আমরা ক্ষেত্রফল এর টোটাল যোগফল। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে আমাদের ক্ষেত্রফল ছিল অর্থাৎ এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের যোগফল কিন্তু আমরা এখান থেকে এই যোগফলগুলো আমরা নিয়ে এই পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিন্তু ছোটকালে সবসময় পড়ে এসেছি 9, 10-এ আমরা যে পরিসংখ্যানের ম্যাথগুলো করেছি ওখানে আমাদের একটা রাশি আমরা এর আগে ওই রাশিটি সম্পর্কে পরিচিত হয়েছি, সেটি হচ্ছে সামেশন। এই সামেশন দ্বারা বোঝায় হচ্ছে যোগফল। তাহলে আমরা এখন এই যে আমরা যে আমাদের যে ছোট ছোট ক্ষেত্রফলগুলো ছিল এই ক্ষেত্রফলগুলো আমরা কিন্তু যোগ করেছি। তাহলে এটিকে আমরা লিখব যে সামেশন অফ yi dx। এখানে কিন্তু আমরা যে এখানে যে আমাদের সংখ্যাগুলো লিখছিলাম এর পূর্বে 1 2 3 4 5 এরকম আমরা n পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখেছি। তাহলে এখন কিন্তু আমরা এই সংখ্যাগুলোর পরিবর্তে আমরা এখানে i ব্যবহার করছি। এখন আমাদের এই আইকে বোঝাতে হবে যে এই আই দ্বারা বোঝানো হয়েছে যে 1 থেকে শুরু করে n পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের এই আই দিয়ে বোঝাতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব i = 1 থেকে i = n। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম i এর লিমিট, অর্থাৎ এখানে সামেশন দ্বারা বোঝানো হয়েছে যে সমষ্টি এবং এখানে i যে ছিল এই i এর লিমিট দেওয়া হয়েছে যে i এর মান 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত। তাহলে আমরা যে সামেশন শব্দটি আমরা এখানে বারবার ব্যবহার করছি, যে সামেশন শব্দটির যে s ছিল এবং আমরা যে ইন্টিগ্রেশনে পড়ে আসছি, ইন্টিগ্রেশনে আমরা যে চিহ্নটি ব্যবহার করে আসছি এই চিহ্নটি মূলত আসলে কোথা থেকে? এই চিহ্নটি মূলত কিন্তু এই যে সামেশনের যে s ছিল সেখান থেকে এসেছে। এই s এর আমরা উপরের অংশ ধরে এভাবে যদি টান দিই এবং নিচের অংশ ধরে এভাবে টান দিই তাহলে কিন্তু এখান থেকে এই চিহ্নটি আমাদের চলে আসছে। তাহলে কিন্তু এখন আমরা এই যে সামেশনটি আছে এটি কিন্তু দেখতে খারাপ লাগছে। তো আমরা এখন এই সামেশন লেখার পরিবর্তে এই চিহ্নটি আমরা এখন ব্যবহার করতে পারি। এখন দেখো যে আমরা এখানে কিন্তু i ছিল, সংখ্যা ছিল, কিন্তু আমাদের এখানে ছিল x1 থেকে x2 পর্যন্ত যে ক্ষেত্রটি ছিল এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে কিন্তু আমরা এখন লিখব যে ইন্টিগ্রেশন অফ x1, লোয়ার লিমিট হলো x1, অর্থাৎ x1 থেকে শুরু করে x2 তে গিয়ে আমাদের ক্ষেত্রটি শেষ হয়েছে। তাহলে কিন্তু এখন আমরা লিখব যে এখানে x2 y i dx। তাহলে এটি কিন্তু আমাদের
এই যে ক্ষেত্রটি ছিল এই ক্ষেত্রটির কিন্তু আমরা ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেলাম। এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 y I dx, এটি হচ্ছে আমাদের এখানে যে f of x ছিল এবং x1 থেকে x2 ছিল এই ক্ষেত্রটির পুরোটির ক্ষেত্রফল কিন্তু আমরা এখন পেয়ে গেছি। তো এখানে যে আমরা পাচ্ছি যে এরকম একটি রাশি এরকম একটি ক্ষেত্র পাচ্ছি, আমাদের কিন্তু আমরা দেখি যে আমাদের বিভিন্ন গ্রামে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত দেখতে পারি, ফসলের জমি দেখতে পারি, সেখানে যে আমাদের সীমানাগুলো থাকে যেটিকে বলা হয় আই, এই আইগুলো কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, বিভিন্ন বাঁকা আকৃতির হয়ে থাকে। তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের নর্মাল যে সূত্রগুলো ছিল চতুর্ভুজ আয়ত, সেগুলোর সূত্র দিয়ে কিন্তু আমরা সেই সকল জমির পরিমাপ আমরা কিন্তু করতে পারছিলাম না। তো সেই সকল জমি পরিমাপ করার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হচ্ছে। তো এতদিন যারা বলতো যে ইন্টিগ্রেশনের প্রয়োজন কি, ইন্টিগ্রেশন আমরা কেন পড়বো, সেই উত্তরটি আশা করি তোমরা সকলে পেয়ে গেছো। তো চলো আমরা এটি একটু উদাহরণের সাহায্যে আমরা দেখব। মুছে দিচ্ছি। তো এখন আমরা একটু চলো উদাহরণের সাহায্যে দেখব যে ইন্টিগ্রেশন এটার যে রেগুলার শেপ এবং ইরেগুলার শেপের আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। তো এখন চলো আমরা দেখব যে ধরো এখানে এক্স অক্ষ ছিল, এখানে এক্স অক্ষ ছিল এবং এখানে ওয়াই অক্ষ ছিল, এবং এখান থেকে একটি মূলবিন্দুগামী সরলরেখা সামনের দিকে অগ্রসর হয়েছে এবং এই রেখাটির সমীকরণ আছে y = 2x, এটি একটি মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই বিন্দুটির মান হবে 0,0 বিন্দু 0 0 বিন্দু, এবং এখানে ধরো x অক্ষ বরাবর এটি ছিল আমাদের 5। বলা হয়েছে যে এই যে ত্রিভুজটি অঙ্কন করা হলো, এই যে ত্রিভুজটি অঙ্কন করা হয়েছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে আমাদের ক্ষেত্রটি আমরা এখানে অঙ্কন করলাম, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং এটির ভুজের মান হলো আমাদের 5। তো আমরা কিন্তু এই যে বৃত্তটি অঙ্কন করা হয়েছে এই যে ত্রিভুজটি আমাদের অঙ্কন করা হয়েছে, এই ত্রিভুজটি আমরা কিন্তু আমাদের নর্মাল যে সূত্র আছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই সূত্র দিয়েই কিন্তু আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তো চলো প্রথমে আমরা এই সূত্র দিয়ে দেখব এখন যে ক্ষেত্রফল = হাফ ইন্টু ভূমি আমাদের আছে হলো 5 এবং উচ্চতা। এখন দেখো যে y = 2x, এটি একটি রেখার সমীকরণ। তাহলে y = 2x, এখান থেকে আমরা আমাদের যে কোটি অর্থাৎ y এই যে কোটি আছে উচ্চতা আছে, এই উচ্চতাটা আমরা নির্ণয় করে নিব। তাহলে এখানে y 2 ইন্টু ভুজের মান আছে হলো 5, সুতরাং y = আমরা পেয়ে যাব হচ্ছে 10। তাহলে এই বিন্দুটি আমাদের হবে 5,10। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এখন আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখন দেখব যে এটির ক্ষেত্রফল হবে হলো 25। তো এটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এখান থেকে যে 25। এটি কিন্তু আমরা আমাদের নর্মাল যে সূত্র আছে আমরা সেটি দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এখন আমরা দেখব যে এটিও আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে করতে পারি। তো চলো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা দেখব যে এটির ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ, এখানে আমাদের লোয়ার লিমিট অর্থাৎ এই রেখাটি শুরু হয়েছে x অক্ষ বরাবর, এখানে 0 থেকে 5 পর্যন্ত গিয়েছে, তাহলে 0 to 5 এবং সূত্রটি হবে y dx। এখানে আমরা y এর মানটি পেয়েছি যে y এর মান হচ্ছে 2x। তাহলে আমরা এখন দেখব যে ইন্টিগ্রেশন অফ 0 to 5 2x dx, এটি যদি আমরা ক্যালকুলেটরে এই যে ইন্টিগ্রেশনটি আমরা পেয়েছি এখান থেকে এই ইন্টিগ্রেশনের মানটি যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে যদি আমরা সলভ করি তাহলে আমরা এটির ক্ষেত্রফল কিন্তু 25 আমরা পেয়ে যাব।
তাহলে আমরা কিন্তু দেখছি যে এখানে যে আমরা নর্মাল সূত্র দিয়ে করেছি সেটির যে ক্ষেত্রফল 25, এখন আমরা যদি সেটিকে ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি আমরা করি তাহলেও কিন্তু আমরা সেম উত্তর পেয়ে যাব। তো এটিকে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখবে যে আসলে 25 আসে নাকি। অবশ্যই এটা 25ই আসবে। তো চলো আমরা এখন একটি ইরেগুলার শেপ দেখে নিই। আমরা কিন্তু এই যে রেগুলার শেপ ছিল আমাদের, অর্থাৎ এটি ছিল একটি ট্রায়াঙ্গেল ত্রিভুজের, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু আমাদের নর্মাল যে সূত্র এবং এটি যে ছিল ইন্টিগ্রেশনের সূত্র, এই দুটি সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা প্রমাণ করেছি যে ইন্টিগ্রেশনের যা উত্তর হয় নর্মাল সূত্র দিয়েও সেম উত্তরটি হয়। তো চলো এখন আমরা দেখব একটি ইরেগুলার শেপের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের সাহায্যে। তো ধরো এখানে আমাদের ওয়াই অক্ষ, এখানে এক্স অক্ষ ছিল এবং আমাদের যে শেপটি ছিল সেটি ছিল এরকম একটি শেপ। এটি ধরো y = x², এরকম একটি শেপ। এই শেপটি কিন্তু আমরা ফিজিক্সে আমাদের যে পদার্থবিজ্ঞান আছে সেখানে কিন্তু আমরা পড়ে এসেছি যে x² এর গ্রাফ কেমন হয়। তো আশা করি এটা সবাই জানো। এবং এদিক বরাবর ছিল x, এদিকে ছিল y। তো আমাদের বলা হয়েছে যে ধরো এখানে এই যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রটি আমাদের বলা হয়েছে যে আমাদের এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। যে ধরো এখানে এটি 0 এবং এখানে ছিল 2 পর্যন্ত, তাহলে আমাদের এই ক্ষেত্রটির ক্ষেত্রফল এখন নির্ণয় করতে হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 2 এবং y dx। তাহলে এখানে আমাদের যেটি হবে উত্তরটি হবে যে ইন্টিগ্রেশন অফ 2 0 y এর মান কত x² dx। তো আমরা যদি এখানে যদি এটিকে আমরা যদি চলো আমরা এখানে এটিকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটির মানটা আমরা নির্ণয় করব। তো চলো এখন আমরা দেখি এটির মান কত হয়। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন দিয়ে আমরা এটির মানটি দেখব। এখানে ছিল তো আমরা আলফা রাইট ব্র্যাকেট এক্স, তারপর এক্সের উপর স্কোয়ার ছিল, লোয়ার লিমিট আমাদের হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে আমাদের 2। তো এটি সবাই একটু দেখে নাও যে এটি আমরা কেমনে ক্যালকুলেটরে বসিয়েছি। আশা করি সবাই দেখতে পারছো। তো এখন আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা এটির মান পেয়ে যাচ্ছি 8/3। তো আমরা এটির ক্ষেত্রফল আমাদের যে এই ক্ষেত্রটি ছিল, অর্থাৎ আমাদের এখানে ক্ষেত্রফল ছিল, আমাদের ক্ষেত্র ছিল এরকম একটি আমাদের ক্ষেত্র ছিল। এই ক্ষেত্রটির আমরা মান পেয়ে গেলাম হচ্ছে 8/3। তো এভাবেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করে আমরা যে আমাদের ইরেগুলার শেপ, এটি কিন্তু আমাদের একটি ইরেগুলার শেপ ছিল, এটি কিন্তু ট্রায়াঙ্গেল না, এটি এদিকে কার্ভ হয়েছিল, এদিকে একটু কার্ভ হয়েছিল। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল আমাদের যে নর্মাল যে সূত্র আছে সেগুলোর সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো না। এগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। তো চলো এখন ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। তো আমাদের অবশ্যই আমাদের যে ইরেগুলার শেপগুলো ছিল সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। ইন্টিগ্রেশনের সহায়তা ছাড়া আমরা কিন্তু কোনো ইরেগুলার শেপের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি না। তাহলে তোমরা যারা মনে মনে ভাবছিলে যে আমরা কেন ইন্টিগ্রেশন শিখবো, তো প্রথমে আমি যখন ইন্টিগ্রেশন পড়েছি বা ডিফারেন্সিয়েশন পড়েছি তখন কিন্তু আমারও মনের মাঝে এই প্রশ্নটি ছিল যে কেন আমরা এগুলো পড়ছি, এগুলোর কি কোনো প্রয়োজন আছে, এগুলো আমি কি করব। তো আশা করি সবাই এই আজকের এই ছোট একটি ক্লাসের মাধ্যমে সবাই বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেশন আমরা কেন করব, ইন্টিগ্রেশনের প্রয়োজনীয়তাটা আসলে কি। আশা করি তোমরা এখন থেকে জবাব দিতে পারবে। আমাদের যে মিমসগুলো ছিল যে একটি পাতার ভিতর পুরো সূত্রর ছবিটি ছিল এবং সেখানে বলা হতো যে এই সূত্রগুলো আমরা
কোন চাল কিনতে গিয়ে ব্যবহার করব। তো এরকমভাবে বিভিন্ন মিমস ছিল। আশা করি তোমরা সবাই সেই মিমসগুলোর জবাব এখন থেকে দিতে পারবে যে ইন্টিগ্রেশন আমরা এই জায়গায় আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব এবং এই কাজগুলো আমরা ইন্টিগ্রেশন ছাড়া করতে পারবো না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আজকের পড়াগুলো আমি যা বলেছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং আমি তো আমাদের একজন স্টুডেন্ট, তোমাদের মতোই আমি স্টুডেন্ট, তো আমার ভুল হতেই পারে। তো সবাই আমার যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা এবং পরবর্তী কোনো টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।